আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। ইসির দায়িত্ব নিল নাসির উদ্দিন কমিশন। বিতর্কের অবসানের পর আওয়ামী লীগের ভোটে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. ব্যাটারি রিকশা চালকদের বিক্ষোভে রাজধানীতে আজও ভোগান্তি। আদালতের নির্দেশনার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত, ভালো সমাধানের অপেক্ষায় সরকার। আমার সন্তান, আমার বউগুলো আমার না খায় থাকবো, আজকে 3 দিন ধরে গাড়ি চালাইতে পারি না। এইভাবে আসলে সবাই যদি আন্দোলন করতেই থাকে তাহলে আমরা কিভাবে চলবো রাস্তাঘাটে? নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। 5টি বিসিএস থেকে 18,000-এর বেশি নিয়োগের ঘোষণা জনপ্রশাসন মন্ত্রণালয়ের। 1 মাস বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার সময়। অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে সোহরাওয়ার্দী কবি নজরুল কলেজে ভাঙচুর, গণমাধ্যম কর্মীসহ 6 জন আহত। ডেঙ্গুতে একদিনে রেকর্ড 11 জনের মৃত্যু, 5 জনই ঢাকা উত্তরের। চলতি মাসে প্রাণ গেল 144 জনের। এসআলম গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি সহ 5 জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। সবার ব্যাখ্যা শোনার পর পরবর্তী পদক্ষেপ। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ঋষভ পান্ত। মেগা অকশনে 27 কোটি রুপিতে তাকে দলে ভেড়ালো লখনৌ সুপার জায়ান্টস। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ আমাদের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। শুরুতে আজকের দিনে সবচেয়ে বড় খবর সেটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গায়ের জোরে একতরফা নির্বাচন চান না তারা। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেছেন তিনি। জানিয়েছেন, আওয়ামী লীগ নিয়ে যে বিতর্ক আছে তা অবসানের পর নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা এই কমিশনের আছে বলেও দাবি করেন তিনি। বলেন, অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জের চেয়ে জাতির জন্য কিছু করার সুযোগই তিনি বেশি মনে করছেন। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ও এজেন্ডা না থাকায় এই কমিশন কোনো চাপ অনুভব করছে না বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশন করার জন্য যে রিফর্মস কমিশনগুলো ইনভলভ, যেমন কনস্টিটিউশন যে রিফর্মস কমিটি করেছে আন্ডার দি এবল লিডারশিপ অফ প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ভেরি কম্পিটেন্ট পারসন। তো এখন কনস্টিটিউশনে ওনাদের কিছু সাজেশন আসবে, রিফর্মসের জন্য সাজেশন আসবে। আর ইলেকশন কমিশন রিফর্ম করার জন্য অলরেডি ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিটি করা হয়েছে, ওনাদের থেকেও পরামর্শ আসবে। তো ওখানে নিয়ে ইলেকশন করার জন্য যা যা দরকার, যেগুলো গ্রহণযোগ্য হয় সবার কাছে, সেগুলো আমরা নিব। এর আগে শপথ নেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার। দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিজ্ঞার কথা জানান নতুন সিইসি। শপথ গ্রহণের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই একে একে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। ঠিক 1:30টায় জাজেস লাউঞ্জে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া
প্রথমে নতুন সিইসিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। স্বাক্ষর শেষে দুজনে কথা বলেন কিছুক্ষণ। এরপর কমিশনার হিসেবে শপথ নেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ অনুষ্ঠান শেষে বেরিয়ে যাবার সময় গণমাধ্যমে কথা বলেন নতুন সিইসি। বলেন শপথের সম্মান রক্ষা করতে চায় তার কমিশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। আগামী নির্বাচন কখন হতে পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন নতুন সিইসি। এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক। সংস্কার ও দল হিসাবে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়েও কথা বলেন নাসির উদ্দিন। এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের একটা ফয়সালা হোক। শপথের পর সিইসি সহ 5 কমিশনার আগারগাঁও নির্বাচন ভবনে যান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। তাদের দাবি ব্যাটারি চালিত রিকশার ঝুঁকি মুক্ত নকশা করে নিবন্ধনের আওতায় আনতে হবে। মূল সড়ক বাদে অন্য রাস্তায় চলতে দিতে হবে আগের মতো। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অটোরিকশা বন্ধ ইস্যুতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার আগ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকালে মিছিল বের করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ করে মিছিলগুলো। চালকদের একটি অংশ মিছিল নিয়ে এলিফ্যান্ট রোড ধরে শাহবাগ, মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এখানে আগে থেকে চলছিল পথসভা। পরে আরও অনেক এলাকা থেকেও প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন ব্যাটারি চালিত রিকশা চালকরা। একটাই দাবি যে আমাদের অটো চালাবাদিক আমার ছেলে মেয়ে নিয়ে দূরে ডাল ভাত খাই বেঁচে থাকি। 4টে বাচ্চা, আমার সন্তান, আমার বউ আমার না খায় থাকবো। আজকে 3 দিন ধরে গাড়ি চালাইতে পারি না, তামসা শুরু করছে। এই রিকশা দিয়ে আমরা আহত নিহত মানুষকে আমরাই বহন করেছিলাম। অবস্থানের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এই সড়ক ব্যবহারকারী যাত্রীরা। নাগরিকরা সমস্যার যৌক্তিক সমাধান প্রত্যাশা করেন। এইভাবে আসলে সবাই যদি আন্দোলন করতেই থাকে তাহলে আমরা কিভাবে চলবো রাস্তাঘাটে? না ছাড়াটাই ভালো। ওনারা মেন রাস্তায় উঠতে অনেক করে, বুঝছেন, গাড়ির লোকে পারাপারি করে। কিন্তু আমাদের একটা পরীক্ষা যদি অ্যাটেন্ড না করতে পারি, এটার জন্য আমাদেরকে ফাইন দিতে হয়। সভা থেকে শ্রমিক নেতারা বলেন, অটো চালকদের জীবিকা বন্ধ করে দেয়া কোনো সমাধান হতে পারে না, বরং বিশেষজ্ঞদের মাধ্যমে এই বাহনটিকে আরও নিরাপদ করার আহ্বান জানান তারা। আদালত নয়, বরং অন্তর্বর্তী সরকারকেই বিষয়টি সমাধানের আহ্বান জানান রিকশা চালক নেতারা। আমাদের দাবি এলাকাগুলোই গাড়ি চালানোর। কোন এলাকায় যদি বড় রাস্তা পড়ে, সেই রাস্তা পারাপারের সুযোগের জন্য ক্রসিং দেওয়া। আমার রিকশা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। রিকশা শ্রমিকের দাবি না মাইনে গদিতেও তুমি থাকতে পারবা না। সড়কে অটো চালকদের সভা আর মিছিলের কারণে সুপ্রিম কোর্টের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করে সন্তোষজনক সমাধান করা হবে। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই
প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। অন্যদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন নিয়ে আপিল বিভাগে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। পিটিশন তৈরির কাজ চলছে, আমরা আশা করছি খুব শীঘ্রই আপিল বিভাগে বিষয়টি শুনানি হবে। উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে 19 নভেম্বর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে 18,149 জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব জানিয়েছেন, শিগগিরই নতুন চাকরির সার্কুলার জারি করবে পাবলিক সার্ভিস কমিশন। তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের হিসাব বা সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এ সময় তিনি বলেছেন, ডিসি নিয়োগের নতুন ফিট লিস্ট হচ্ছে। তদন্তে তার বিরুদ্ধে ওঠা ডিসি নিয়োগের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। কয়েক মাস ধরে স্থবির সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া। এই অবস্থার অবসানে উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঘোষণা দিয়েছে ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে 18,149 পদে নতুন নিয়োগের। এর মধ্যে 2,790 জনকে ক্যাডার এবং 5,439 জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে 46 বিসিএস থেকে 4,000-এর বেশি। আর সার্কুলারের অপেক্ষায় থাকা 47 বিসিএস থেকে নিয়োগ পাবেন 3,812 জন। 47তম বিসিএস, যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে। যত তাড়াতাড়ি নেওয়া যায়, কমিটিগুলো করা যায়, ভাইবা শুরু করা যায়, খাতা দেখার এক্সামিনার নেওয়া যায়, বিজ্ঞাপন দিলে আমরা এবার বলছি 2 বছর লাগাবেন না। সচিব জানান, সমালোচনা থাকায় 43 বিসিএসে নিয়োগপ্রাপ্ত 2,064 জনের নিয়োগ প্রক্রিয়া যাচাই বাছাই করছে পিএসসি। 44তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়া হবে। 45তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। 46 বিসিএসের লিখিত পরীক্ষায় নির্বাচিত 10,638 জনের তালিকা দ্বিগুণ করে মৌখিক পরীক্ষায় ডাকা হবে 21,276 জনকে। নিয়োগের ক্ষেত্রে উচ্চ আদালতের রায় অনুযায়ী 7 ভাগ কোটা বাস্তবায়ন করা হবে। 7% আদার্স, 93% আপনার যেটা হলো মেরিট। উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন ছাড়া অন্য ক্যাডারের কর্মকর্তাদেরও পদোন্নতি হবে। অবসরের পথে থাকা বঞ্চিত অতিরিক্ত সচিবরা পাচ্ছেন গ্রেড 1 পদ। ডিসি নিয়োগের নতুন ফিট লিস্টও করা হচ্ছে। সেই অনুযায়ী দ্রুত ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সচিব। এ সময় তার বিরুদ্ধে ডিসি নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এইটার জন্য আমাকে 3 জন হাই পাওয়ার মাননীয় উপদেষ্টার তদন্ত ফেস করতে হয়েছে। ক্যাবিনেট থেকে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল এবং টেকনিক্যাল যে রিপোর্টগুলো ইউএস এবং আমাদের ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার যেটা আছে ভেরিফাই যে করে, এত মোটা একটা আপনি কী বলবো রিপোর্ট, এটা নথিভুক্ত হয়েছে এবং এখানে কমেন্ট হলো এটা একটা ভুয়া বানোয়াট মিথ্যা রিপোর্ট করা হয়েছে। এটা মোখলেসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব। প্রায় 15 লাখ সরকারি চাকুরির কথা উল্লেখ করে সচিব জানিয়েছেন, তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। সম্পদ বিবরণীর সংখ্যা হলো 15 লাখ, পিয়ন থেকে প্রেসিডেন্ট। আমরাও এখন বাড়ানোর চিন্তা করতেছি, এটা আপ টু বাড়াইলে 31 ডিসেম্বর 2024। সচিব দাবি করেন, গণ অভ্যুত্থানের পরপর প্রশাসনের কাজে স্থবিরতা থাকলেও এখন গতি ফিরেছে। প্রশাসনে কোনো দলাদলি চায় না সরকার। রাজনীতিকরণের কারণে একজন সাবেক গভর্নরকে দেশ থেকে পালাতে হয়েছে। তো উনি যে ভালো কাজ করেন নাই সেটা প্রমাণিত হয়েছে এই সরকার পরিবর্তনে পালিয়ে যাওয়ার মাধ্যমে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গু জ্বরে এবছর সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হলো। গেল একদিনে প্রাণ গেছে 11 জনের, যাদের মধ্যে 1 জনের বয়স 5 বছরের মধ্যে। মৃতদের মধ্যে 5 জনই আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়। এ সময় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1079 জন। দেশে 18টি সরকারি 59টি বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এর ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এই পরিসংখ্যানে বলা হয়েছে, নভেম্বরের এ পর্যন্ত প্রাণ গেছে 144 জনের। গেল মাসে যে সংখ্যা ছিল 135। আক্রান্তের সংখ্যাও চলতি মাসে ছাড়াচ্ছে আগের মাসের রেকর্ড।
এবছর সবচেয়ে বেশি প্রাণ গেছে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় 197 জনের, তবে আক্রান্ত বেশি ঢাকা উত্তর সিটিতে 18,447। ডেঙ্গু সংক্রমণ আস্তে আস্তে বাড়তেই থাকবে, কমার কোনো সুযোগ থাকবে না যদি না আমরা কোনো হস্তক্ষেপ করি। সিটি কর্পোরেশন গুলো তো আসলে তেমন কোনো পরিবর্তন করেনি। তারা আগে যেই যারা প্রধান নির্বাহী ছিলেন, বিশেষ করে আমি যদি উত্তরের দক্ষিণের কথা বলি, উনিই আছেন এবং লোকজন হয়তো নাম কাওয়াস্তে চেঞ্জ করেছে, কিন্তু তাদের পলিসি যেগুলো আছে, যেসব ওষুধ তারা ইউজ করতেন, তারা যে পদ্ধতিতে ইউজ করতেন ফগিং করা, সেগুলোই কিন্তু আছে। কোনো পদ্ধতি পরিবর্তন হয়নি। তারা বিশেষজ্ঞদের কথা কোনোটাই তো আমলে দেন। এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় এবার দুর্নীতি দমন কমিশনের জালে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ ৫ জন রোববার দিনভর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তারা। যদিও এই জালিয়াতির ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন তারা। দুদক বলছে জিজ্ঞাসাবাদ শেষে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। সময়ের আলোচিত অর্থ পাচারকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ বিগত সরকার আমলে তাদের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক থেকে ঋণের নামে অর্থ লুটপাট করে ব্যাংকগুলো অনেকটা দেউলিয়া বানিয়ে ফেলেন। এসব লুটপাটের ঘটনা আলোচনায় থাকলে শেখ হাসিনা সরকারের আমলে টনক নড়েনি দুদকের। তবে পট পরিবর্তনের পর জোরেশোরে চলছে সংস্থাটির অনুসন্ধান কাজ। রোববার ইসলামী ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ, জয়নাল আবেদিন, মোহাম্মদ সোলাইমান সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত। ব্যাংক ভালো করে এইটুকু ব্যাংক ভালো না, ওটা আমাকে জিজ্ঞেস করিয়েন না, হ্যাঁ, শুধু আমরা সবাই দোয়া করি। যদিও জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজেদের কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। আমাদের সম্পৃক্ত ছিল না, আমরা তো যেহেতু বোর্ডের মেম্বার ছিলাম এই জন্য ডাকছে। আমাদেরকে তো ডাকছে বলছে, আপনাকে বলিনি আমি। না, আজকে তো একটা ডেট ছিল আপনাদের জিজ্ঞাসাবাদের জন্য। আমি এখানে একজনের পিটিশন দিতে আসছি আমি। জি, একজনের সময় দরখাস্ত দিতে আসছি। এস আলম সংশ্লিষ্ট মুরাদ এন্টারপ্রাইজের ঋণ জালিয়াতির ঘটনা তদন্ত শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে দুদক। সোমবার ডাকা হয়েছে আরও 8 জনকে, যার মাঝে রয়েছে ইসলামী ব্যাংক পরিচালনা কমিটির সদ্য বিদায়ী চেয়ারম্যান আহসানুল আলম। ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আজকে দুদকে ডেকেছিলেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা, অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তাদের ব্যক্তিগত শুনানি গ্রহণের জন্য। আগামীকালও আরও কয়েকজনকে চিঠি দেওয়া আছে এ বিষয়ে বক্তব্য শোনানোর জন্য। এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। সকালে হাসপাতাল ঘেরাও করে শতাধিক শিক্ষার্থী। চলে ভাঙচুর, আছে লুটপাটের অভিযোগও। এতে সম্পূর্ণ স্থবির হয়ে যায় ওই পুরো অঞ্চলের যান চলাচল। এসব ঘটনায় গণমাধ্যম কর্মীসহ 6 জন আহত হয়েছেন। দ্রুত অভিজিতের মৃত্যুর তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থীদের। সকাল থেকেই উত্তপ্ত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাও করে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আশপাশের একাধিক কলেজের শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে চলে ভাঙচুর, শুরু হয় উত্তেজনা, স্থবির হয়ে যায় যান চলাচল। ক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। গত 18 নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। অভিযোগ, ভুল চিকিৎসা এবং অবহেলাজনিত কারণে মৃত্যু হয়েছে তার। এর প্রতিবাদে গত বুধবার ও বৃহস্পতিবার হাসপাতালের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সেখানে তাদের ওপর হামলা করা হয়। এরই প্রতিবাদে রোববার সকাল থেকে হাসপাতালটি ঘেরাও করে আশপাশের কয়েকটি কলেজের শতাধিক শিক্ষার্থী। ভুল চিকিৎসাতে ওনাকে মেরে ফেলা হয়েছে, আর বিশেষ করে হচ্ছে 10,000 টাকার জন্য নাকি এই কাহিনীটা ঘটছে, যে তার জীবনের মূল্য 10,000 টাকা। কি বলবো আমরা, যারা এই মৃত্যুর সাথে দায়ী তাদেরকে শনাক্ত করতে হবে। ডেঙ্গুর নাম করে তারা ভুল চিকিৎসা করেছে এবং তারা সিন্ডিকেট করে নানাভাবে হয়রানি করেছে পেশেন্টদের।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে হাসপাতালের বিভিন্ন স্থাপনা। হামলা ভাঙচুর চলে কলেজ ভবনেও। অন্যদিকে পার্শ্ববর্তী কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজেও চলে ভাঙচুর। রয়েছে লুটপাটের অভিযোগও। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলছেন ভুল চিকিৎসার গুজব ছড়িয়ে চলেছে এমন তাণ্ডব। প্রিপেয়ারডরি লিভে আছি, আমরা সবাই পড়াশোনা করতেছি, আমাদের এত সময় নাই যে আমরা যে মারামারি করবো। বডিটা নিয়ে যাওয়ার জন্য তারা প্রথমে 5,000 টাকা দাবি করে, এরপরে সমাজ কল্যাণ পরিষদ থেকে তাদের 10,000 টাকা ফান্ডিং দেওয়ার কথা বলা হয় এবং সেই হিসাবে তারা বলেছে এই জন্য এই না যে একটা জীবনের দাম তারা 10,000 টাকা দিতে চেয়েছে। তারা গেটের সামনে কিন্তু হসপিটাল গেট অনেক আগে থেকে ভাঙচুর করা শুরু করে দিয়েছে। আমাদের কলেজে আমাদের যে মেয়েরা ছিল তারা অনেক ভীত ছিল। এখানে কোনো কিছুর অস্তিত্ব নাই, বই থেকে ধরে প্রত্যেকটা জায়গা লুটপাট করা হয়েছে এবং তারা এগুলো সবকিছু নিয়ে একটা আনন্দ মিছিল সব জায়গাতে করছে। বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুলিশ বলছে আহত বা লুটপাটের কোনো সুনির্দিষ্ট অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আরও সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের অবস্থান ছিল, পুলিশ বারবারই চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার জন্য, আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, কিন্তু এটা বারবারই তারা মারমুখী অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে। আগামীকালকে যদি এই ধরনের সিচুয়েশন আমরা দেখি, ডেফিনেটলি আমরা আরও আমাদের অবস্থান সুদৃঢ় রাখবো। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য স্থানীয়দের। অভিজিতের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে বুয়েট শিক্ষার্থী রেহান আহসান নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন মা ইফফাতারা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। বলেন, এতদিন ছেলের মৃত্যুর বিচার চেয়ে মামলা বা অভিযোগ দায়ের করার সাহস পাননি, এখন বাক স্বাধীনতা পেয়েছেন, তাই অভিযোগ জানাতে ছুটে এসেছেন বলে জানান তিনি। এ সময় অঝরে কাঁদছিলেন এই মা ইফফাতারা। বলেন, 2013 সালের 5 মে হত্যাকাণ্ডের পরের দিন ঢাকা মেডিকেলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। এদিকে 5 আগস্টের গণহত্যার অভিযোগে 10 জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের করেছেন সিফাত হোসেন নামের এক নিহতের পরিবার। আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে, এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই। একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কি অ্যাক্সিডেন্ট, প্রশ্নবোধক চিহ্ন, বলতে পারি নাই। রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি এবং আমি আশা করব প্রশাসন এবং সবাই আমাকে এ ব্যাপারে হেল্প করবেন। আমি যেন মামলায় সঠিক বিচার চাই। সুবিশাল বৃক্ষতলে মনকে প্রশান্তির তরে, আপন মনে বইয়ের সান্নিধ্য। এমনই সুন্দর একটা পদক্ষেপ নিয়ে একটি প্রতিবেদন থাকছে আমাদের সংবাদের ঠিক পরের অংশে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। সংস্কার ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন ও কমিশনারদের নিয়োগ সহ শপথ গ্রহণের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। শুরুতেই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, সংস্কারের আগেই পূর্বের আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন যুক্তিযুক্ত হয়নি। এই রাষ্ট্রপতির অধীনে কারো নিয়োগ বৈধ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সংস্কার রিপোর্ট আসার আগে সংস্কার কমিশনকে সময় দেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে, তার অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের লক্ষ্যে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। রাজনৈতিক দলগুলো তাদের যে তাড়াহুড়া, সরকারকে যে চাপের ক্ষেত্রে এবং সরকারকে যে অসহযোগিতার মনোভাব, সেখান থেকে সরে আসে সংস্কার কমিশনকে সময় দেওয়া উচিত এবং সরকারকেও সময় দেওয়া উচিত, যাতে সরকার একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে শহীদদের একটি গণতান্ত্রিক বাংলাদেশকে উপহার দিতে পারে। এই জন্য যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের প্রত্যাখ্যান করছি। EPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নির্বাচন দিতে দেরি হলে ফ্যাসিবাদী ও তাদের দোসরদের চক্রান্ত মাথা চাড়া দিয়ে উঠবে, তাই দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতাদের।
তারা বলেছেন বিএনপি সংস্কারের পক্ষে, তবে যৌক্তিক সময়ের মধ্যে দিতে হবে নির্বাচন। ভোটের জন্য নেতাকর্মীদের সংগঠন গোছানোর আহ্বান জানানো হয়। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমান 17 বছর পর বাংলাদেশে এসেছেন। তাঁর এই আগমনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জাতীয়তাবাদী নবীন দলের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে বিগত সরকারের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এমন এক নির্বাচনের মধ্য দিয়ে আমার দল ক্ষমতা আসুক, সেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, দিনের ভোট দিনে হবে, রাতে আর কোনো ভোট হবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর জাহিদ হোসেন। কাজে অনেকে বলেন বিএনপি নাকি ভোট খুব তাড়াতাড়ি চায়। আরে ভাই, বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে ছিল এবং আছে। বিএনপি তো কখনোই স্বৈরাচারের দূষণ নয়। বিকালে মতিঝিল বিসিআইসি অডিটোরিয়ামে প্রয়াত বিএনপি নেতা ইস্কান্দর আলীর 30তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশন। সেখানে যোগ দেন নজরুল ইসলাম খান। যে পরিবর্তন যেটা আসছে, এই পরিবর্তনের প্রেক্ষিতে কিন্তু অনেক কিছুতেই পরিবর্তন আসতেছে। আমরা শুনছি সংবিধান সংস্কার কমিশন হচ্ছে, তা আমাদের সবাই মিলে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে এর মাধ্যমে আমাদের যা দরকার ন্যায্য সেগুলো যেন আমরা অর্জন করতে পারি। বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয় বিএনপির। বৈঠক শেষে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আমির খসরু জানান, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে বিশ্ববাসী অপেক্ষা করছে। আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগের ইস্যু আছে, অনেক বিষয় আছে, তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন নির্বাচন কমিশন কাজ করবে। দুই দেশের ব্যবসা বাণিজ্য। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আয় বৈষম্য বৃদ্ধি এবং চড়া মূল্যস্ফীতিতে নাকাল নিম্ন আয়ের মানুষ। এদেরকে সুরক্ষা দিতে ন্যূনতম মৌলিক আয় নিশ্চিত করতে হবে সরকারকে। এই কর্মসূচি বাস্তবায়নে বছরে ৭৫,০০০ কোটি টাকার সহায়তা দিতে হবে সরকারকে। সার্বজনীন মৌলিক আয় শীর্ষক ডায়ালগে এসব কথা বলেন আলোচকরা। দুর্নীতি এবং অপচয় বন্ধ হলে এই কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন কোনো সমস্যা নয় বলেও মনে করেন তারা। দারিদ্র্যসীমার নিচে দেশের প্রায় ২০% মানুষ, ঝুঁকিতে আছে আরও অনেকেই। দীর্ঘদিনের অপশাসনে বেড়েছে আয় বৈষম্য, নিত্যপণ্যের চড়া দামে নাকাল নিম্ন আয়ের এসব মানুষ। সিপিডির গবেষণা বলছে, দেশের প্রায় ৩৬% পরিবার খেয়ে পরে বেঁচে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ছে। এদের নিশ্চিত মৌলিক আয়ের সুরক্ষা দিতে পরিবার প্রতি মাসে ৪,৫৪০ টাকা সহায়তা দিতে হবে সরকারকে। এতে বরাদ্দ দিতে হবে বছরে ৭৫,০০০ কোটি টাকা। বাংলাদেশে যে উত্তরোত্তর যে বৈষম্য হচ্ছিল, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, সেইটার একটা বিরুদ্ধে একটা অবস্থান থেকে কিন্তু আজকের এই আলোচনাটাকে দেখতে হবে। বহুমাত্রিক দারিদ্র্যের বিবেচনার যে চিন্তাটা, সেই বহুমাত্রিক দারিদ্র্যের বিবেচনার চিন্তাটাই এখানে প্রয়োগ করা হয়েছে। সেহেতু আপনি মাথাপিছু দরিদ্র এইটা কিন্তু মনে করেন না, শুধু এইটা মাথাপিছু আয়ের ভিত্তিতে এটা হয়নি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকার দলীয় সমর্থকরা বেশি সুবিধা নিয়ে থাকে, তাই এসব কর্মসূচিকে সার্বজনীন ন্যূনতম মৌলিক আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার পরামর্শ আলোচকদের। By the political environment in which these programs are carried out, সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে সরকার সবসময়ই সুবিধা নিয়ে থাকে। এ ধরনের কর্মসূচিতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। এমন মানসিকতা থেকে বের হতে না পারলে প্রকৃত ফল পাওয়া যাবে না। political resource for a government in power. বর্তমান যে অস্থিতিশীল যে একটা পরিবেশের মধ্যে আমরা যাচ্ছি, আমাদের একটা বিশাল সমস্যা হচ্ছে যে পিপল আর ফলিং ইনটু দ্য পভার্টি। থামাতে হয় এই প্রসেসটাকে। যদি আমাকে এখানে অ্যারেস্ট করতে হয়, তাহলে আমাদেরকে we have to broaden our net to include those who are above the poverty line but in danger
ইন সিরিয়াস ডেঞ্জার অফ ফলিং বিলো। এই ভালনারেবল পপুলেশনটাকে আমাদের আইডেন্টিফাই করা প্রয়োজন। অপচয় এবং দুর্নীতি বন্ধ করা গেলে সার্বজনীন ন্যূনতম আয় কর্মসূচি বাস্তবায়ন সম্ভব বলেও মনে করেন বক্তারা। ইকোনমিক ডেভেলপমেন্টে আমরা যে জায়গায় এসেছি, আমাদের পক্ষে এই সমস্ত প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্টি। ফর ওয়ান্ট অফ রিসোর্স আই ডোন্ট বিলিভ সো। যে সমস্ত ওয়েস্ট হয়েছে রিসোর্সের কারাপশন, আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, রিসোর্সের কোনো সমস্যা তো নেই। কল্যাণমূলক রাষ্ট্র বিবেচনায় সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষার কথাও বলেন বিএনপির এই নেতা। ইফ ইউ হ্যাভ এ ফ্রি হেলথ কেয়ার, এখানে ডেলিভারি কিছু নাই। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভাবুন তো, সুবিশাল বৃক্ষতলে মনকে প্রশান্তির তরে, আপন মনে বইয়ের সান্নিধ্য। এটা সম্ভব হচ্ছে খোদ ঢাকা বা রাজধানীতেই। এমন সুযোগ করে দিয়েছে ধানমন্ডি লেক পার্কে গৃহিণী জাকিয়া রায়হানা। রূপার 4টি বুক কেস। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। চারপাশে সবুজ, আসন পাতার সুযোগও আছে। তার মাঝেই সাথে পেয়ে গেলেন বই নামক বন্ধুকে। রাজধানীর ধানমন্ডি লেক পার্কে এমন ছোট্ট পরিসরে দেখা মিলবে বই পড়ার উদ্যোগ। খানিক দূরত্বে এমন 4টি বুক কেস রয়েছে সবার জন্য উন্মুক্ত। হাতের নাগালে বই আর বই পড়ার অভ্যেস ঝালাইয়ের উদ্যোগটা নিয়েছেন গৃহিণী জাকিয়া রায়হানা রূপা। এমন নান্দনিক আইডিয়ার পেছনের কারণটা কি? জার্মানিতে বিভিন্ন রোডের পাশে এরকম বুক সেলফ রাখা থাকে। জার্মানিও পৃথিবীর অংশ, আমাদের বাংলাদেশও পৃথিবীর অংশ, তো বাংলাদেশে কেন নয়, সেই ইচ্ছে থেকেই আমি প্রথমে ট্রায়াল বেসিসে এই বুক কেসটা ফার্স্ট বসালাম। আপাতত ধানমন্ডি লেক কেন্দ্রিক উদ্যোগটা হলেও আগামীতে বাড়িয়ে নেয়ার ইচ্ছার কথা জানান রূপা। বলেন, ব্যক্তি উদ্যোগে যেমন হতে পারে, রাষ্ট্রীয়ভাবেও বিভিন্ন পাবলিক প্লেসে বই পড়ার সুযোগ সৃষ্টি করতে পারে। সরকার থেকেও করতে হবে, আর আমরা যারা সাধারণ জনগণ, আমাদেরও উচিত এই ধরনের ভালো কাজে এগিয়ে আসা। মানুষের হাতের নাগালের কাছে যদি বই পৌঁছে দেওয়া যায়, মানুষ বই পড়বে, যারা ভালোবাসে তারাও পড়বে, আর তাদের দেখে যাদের বই পড়ার অভ্যাস এখনো তৈরি হয়নি, তাদেরও আস্তে আস্তে তৈরি হবে। শিক্ষার্থীরা হাতের কাছে বই পড়ার এই সুযোগকে জানিয়েছে সাধুবাদ। সেটা যদি এখানে না থাকতো, তাহলে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলা রিলস, এগুলো দেখা ছাড়া কোনো স্কুল এখানে করা যেত না। ওরকম ভালো লাগে না আর কি। আটকা জায়গা, বদ্ধ জায়গা থাকতে থাকতে এমনি আমাদের মনটা খারাপ হয়ে যায় বা ভালো থাকে না সব সময়। তো এরকম খোলামেলা জায়গায় বই পড়লে আমাদের খুব ভালো লাগে আর কি। পার্কের দর্শনার্থীদের মতে রাজধানীতে প্রকৃতির মাঝে বই পড়ার এই উপলক্ষ হতে পারে অনুকরণীয়। বাংলাদেশের যত ঢাকা শহরে বিশেষ করে পার্কগুলো আছে, সব জায়গায় যদি এরকম থাকে, তাহলে সব জায়গায় গেলে স্টুডেন্টরা পড়তে পারবে বা একটু আড্ডা করতে, বই নিয়ে আড্ডা হলো, এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়। যে জিনিসটা আমি বাইরের দেশে আমি নিউজ পেপারে দেখেছি, আমি টেলিভিশনে দেখেছি, সেটা এখন আমি আমার দেশে একটা রাস্তার পাশে, এটা খুবই ভালো লেগেছে আমার। তাছাড়া এই বর্তমান যুগটা আসলে মানুষ বইয়ের প্রতি অতটা আসক্ত না। বিদেশের মতো নাগরিকদের মাঝে বই পড়ার সুন্দর অভ্যেস গড়ে তোলার শুরুটা হতে পারে এখান থেকেই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে লকডাউন জারি করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। শহরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কন্টেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের মূল সড়কগুলো। বেশ কয়েকটি স্থানে সাময়িকভাবে বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা। মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী অভিমুখে পদযাত্রার ডাক দেয় তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ। দেওয়া হয় পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের ঘোষণা, যার কারণে শহরটিতে 144 ধারা জারি করেছে কর্তৃপক্ষ। মৃত্যুকে জয় করে ফেরা ঋষভ পান্তি হলেন আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। মেগা অকশনে 27 কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এর আগে গেল আসরে মিচেল স্টার্কের পাওয়া 24 কোটি 75 লাখ রুপির রেকর্ড ভেঙে সর্বোচ্চ 26 কোটি 75 লাখ রুপি দাম পান শ্রেয়াস আয়ার। 15 মিনিটের ব্যবধানে সেই রেকর্ড আবার নিজের নামে করে নিয়েছেন ঋষভ।
কখনো আর 22 গজে ফিরবেন কিনা সেই প্রশ্নই যখন বড় হয়ে উঠছিল, তখন মৃত্যুর মুখ থেকে ফিরে রেকর্ড বইতে ঋষভ পান্তের নাম। 2022 সালের 30 ডিসেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন পান্ত। 14 মাস ছিলেন ক্রিকেটের বাইরে, লড়াই করেছেন মৃত্যুর সাথে। সেই যুদ্ধে যেমন জয় করে ফিরেছেন, তেমনি এবার সৌদির মাটিতে IPL এর নিলামে গড়েছেন সর্বোচ্চ দামের ইতিহাস। গেল আসরে মিচেল স্টার্কের 24 কোটি 75 লাখ রুপির রেকর্ডটা ভাঙে নিলামের শুরুর 30 মিনিটেই। 26 কোটি 75 লাখ রুপিতে IPL ইতিহাসের সর্বোচ্চ দামি প্লেয়ার হিসেবে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস, কিন্তু সেই রেকর্ড টিকল 15 মিনিটেরও কম সময়। আইয়ারকে ছাড়িয়ে যায় ঋষভ পান্তের দাম। 27 কোটি রুপিতে পান্তকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। তাতেই IPL এর সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন ঋষভ পান্ত। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছিলেন এবার দেখতে চান তার বাজার মূল্য কত। সেই মূল্য যে আকাশ ছোঁয়া হবে সেটাও ছিল প্রত্যাশিত। IPL মানেই তো চাকচিক্যতা আর অর্থের ঝনঝনানি। বিশ্বের সবচেয়ে দামি এই ক্রিকেট লিগ নিয়েই ক্রিকেট প্রেমীদের আগ্রহের শেষ নেই। 3 বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে IPL এর মেগা অকশন, যার প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি। জেদ্দায় চলমান এবারের মেগা নিলামের প্রথম 5 প্লেয়ার বিক্রি হয় 100 কোটি রুপিরও বেশি দামে, যা পৃথিবীর অন্য অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের খরচের চেয়েও বেশি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। দর্শক, আর এই ছিল আমাদের আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।